আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের যে প্রান্তে বসে, বিশ্বের যেখানে বসে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মিতভাবেই বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা বিভিন্ন টপিকসগুলো নিয়ে কথা বলছি। আজকে এমন একটি টপিকস নিয়ে কথা বলবো যেটা যেটা পালনের মাধ্যমে আমাদের দেশের অনেক বেকার যুবকরা তাদের কর্মসংস্থান খুঁজে পেয়েছে, নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করে তুলেছে। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো যাই, আজকে দেখে নিই আমরা তাহলে কোন বিষয় সম্পর্কে জানছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, তোমাদের সামনে দুটা ছবি দেখানো হয়েছে। ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছ ছবিতে কোন প্রাণী পালন দেখানো হয়েছে। ছবিতে কোন প্রাণী পালন দেখানো হয়েছে? ছবিতে দেখানো হয়েছে হাঁস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাঁস পালন পদ্ধতি সম্পর্কে জানব, কিভাবে হাঁস পালন করার মাধ্যমে অধিক লাভবান হওয়া যায়, কিভাবে হাঁস পালন করলে পারে তোমার কি আর্থিকভাবে বা পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা যায়, সেই সকল বিষয় সম্পর্কে আমরা আজকে শিখব। এবং পাশাপাশি একজন বেকার যুবক কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট বা আত্মনির্ভরশীল হতে পারে, সেই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে কথা বলবো। তো তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি? হাঁস পালন পদ্ধতি। দেখো, বাংলাদেশ নদী মাতৃক দেশ, যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণে নদী নালা খাল বিল রয়েছে, তাই হাঁস পালনটা কিন্তু সবচেয়ে সুবিধাজনক একটা পালন পদ্ধতি, কৃষির একটা পদ্ধতি। দেখো, বাংলাদেশ নদী মাতৃক দেশ, এই দেশের আবহাওয়া ও জলবায়ু হাঁস পালনের উপযোগী। এখানে অনেক খাল বিল, ডোবা নালা, হাওর বাওর, পুকুর ও নদী রয়েছে। অনেক খাল বিল, ডোবা নালা, হাওর বাওর, নদী, পুকুর ইত্যাদি রয়েছে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, যশোর সহ অনেক জেলায় বাণিজ্যিক ভিত্তিতে হাঁসের খামার গড়ে উঠেছে। কোথায় কোথায় একটু খেয়াল করে দেখো। সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, যশোর সহ অনেক জেলায় বাণিজ্যিক ভিত্তিতে হাঁসের খামার গড়ে উঠেছে। গ্রামের হাঁসের খামারিরা প্রচলিত পদ্ধতিতে হাঁস পালন করে থাকে, কিন্তু হাঁস পালনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। গ্রামের যে হাঁসের খামারিরা সাধারণত কিন্তু তারা পুকুর বা নদীতে হাঁস পালন করে থাকে মুক্ত পদ্ধতিতে, যেটা তোমার কি প্রাচীন পদ্ধতি বা প্রচলিত একটা সহজ পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি ছাড়াও অধিক উৎপাদন করার জন্য বিভিন্ন প্রকার পদ্ধতি প্রচলিত আছে। বর্তমান সময়ে হাঁস পালনের যে পদ্ধতিগুলো রয়েছে, সে পদ্ধতিগুলো কয় ধরনের? 4 ধরনের। দেখো, উন্মুক্ত পদ্ধতি, তারপরে আবদ্ধ পদ্ধতি, অর্ধ আবদ্ধ পদ্ধতি এবং ভাসমান পদ্ধতি। এই 4 পদ্ধতিতে হাঁস পালন হয়ে থাকে। আমরা প্রথমেই দেখব কিভাবে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করা হয়ে থাকে। তোমরা দেখেছো গ্রামের মায়েরা বা গ্রামে অনেকেই যারা আছে হাঁস পালন করে থাকে, সেক্ষেত্রে তোমরা দেখবে যে এক্ষেত্রে তারা কি করে, এক্ষেত্রে তারা মুক্ত পদ্ধতিতে বা উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করে থাকে। অর্থাৎ সকালে হাঁসগুলোকে ছেড়ে দেয়, পুকুর বা নদীতে সারাদিন বিচরণ করে, এবং তাতে সেক্ষেত্রে দেখা যায় সকালে কিছু পরিমাণ খাবার দিলেও দেয়, আবার সন্ধ্যায় কিছু পরিমাণ খাবার দিয়ে থাকে, এবং একটা নির্দিষ্ট সন্ধ্যার সময় আবার সে ঘরে ফিরে আসে। এরকম সম্পূর্ণ মুক্তভাবে যে পালন করা হয়, সেটাই হচ্ছে উন্মুক্ত পদ্ধতি। দেখো, হাঁস পালনের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে উন্মুক্ত পদ্ধতি। কোন পদ্ধতি সবচেয়ে সহজ? উন্মুক্ত পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই পদ্ধতিতে হাঁস পালন করা হয়ে থাকে। এই পদ্ধতিতে সকালবেলায় হাঁসগুলোকে বাসা থেকে ছেড়ে দেওয়া হয় এবং রাতে নির্দিষ্ট ঘরে আবদ্ধ থাকে। এই পদ্ধতিতে সকালবেলায় হাঁসকে ছেড়ে দেওয়া হয় এবং রাতে নির্দিষ্ট ঘরে আবদ্ধ থাকে। এখানে হাঁসকে সাধারণত কোনো খাবার দেওয়া হয় না। একটু খেয়াল করো যে উন্মুক্ত পদ্ধতিতে যখন হাঁস পালন করা হয়, এক্ষেত্রে সাধারণত হাঁসকে কোনো খাবার দেওয়া হয় না, কারণ এরা সারাদিন প্রাকৃতিক উৎস থেকে বিভিন্ন ধরনের খাদ্য, যেমন ছোট মাছ, শামুক, জলজ উদ্ভিদ সহ বিভিন্ন দানাদার এবং কীটপতঙ্গ খাদ্য নিজেরাই সংগ্রহ করে থাকে।
হাঁস সকালবেলায় ডিম পাড়ে, তাই এই পদ্ধতিতে হাঁস পালনের সময় ডিম পাড়া হাঁসকে সকাল 9টা পর্যন্ত ঘরে আবদ্ধ করে রাখতে হয়। যেহেতু হাঁস হচ্ছে কি সকালবেলায় ডিম পাড়ে, তাই যখন উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করব তখন অবশ্যই যেই হাঁসগুলো ডিম পাড়া হাঁস সেই হাঁসগুলোকে একটু দেরিতে ছেড়ে দিতে হবে, অর্থাৎ কয়টায় 9টা পর্যন্ত আটকে রাখতে হবে। আমাদের দেশের যেসব অঞ্চলে পতিত জমি, হাওর বাওর ও নদী রয়েছে সেখানে এই পদ্ধতি সবচেয়ে উত্তম ও লাভজনক। এই যে উন্মুক্ত পদ্ধতিটা কোথায় সবচেয়ে বেশি লাভজনক? যেসব অঞ্চলে জমি পতিত জমি রয়েছে, হাওর বাওর রয়েছে এবং নদী রয়েছে, সেই সব জায়গায় কি এই উন্মুক্ত পদ্ধতিটা লাভজনক। কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের অনেক সুবিধা অসুবিধা রয়েছে। উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের জন্য যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। চিত্রে একটু লক্ষ্য করে দেখো, এখানে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন দেখানো হয়েছে। দেখো যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করে এরা দেখো যে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করে। এক্ষেত্রে দেখো হাঁসগুলোকে ছেড়ে দেয় সারাদিন এরকম উন্মুক্ত পরিবেশে, অর্থাৎ নদীতে বা খাল বিল বা হাওরে বিচরণ করে এবং সন্ধ্যায় তার সেগুলোকে ঘরে ফিরে আসে। এটা হচ্ছে উন্মুক্ত পদ্ধতি। উন্মুক্ত পদ্ধতিটা খুবই সহজ, যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে। আমরা একটু দেখে নিই উন্মুক্ত পদ্ধতির কি ধরনের সুবিধাগুলো রয়েছে। যেমন শ্রমিক কম লাগে। প্রথম জিনিস খেয়াল করো, উন্মুক্ত পদ্ধতিতে যখন তুমি হাঁস পালন করবে সেক্ষেত্রে শ্রমিক কম লাগে। তারপরে খাদ্য খরচ কম লাগে, কারণ দেখো যে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের ক্ষেত্রে খাদ্য খুবই কম প্রয়োগ করে, অনেক ক্ষেত্রে খাদ্য প্রয়োগ করেই না। বাসস্থান তৈরিতে খরচ কম হয়, কারণ দেখো যে এমন বাসস্থান তৈরি করতে হয় যে বাসস্থানে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করলে হাঁসগুলো শুধুমাত্র রাতে এসে আশ্রয় নিবে এমন বাসস্থান তৈরি করতে হয়। পরিবেশের সাথে অভিযোজন ভালো হয়, অর্থাৎ উন্মুক্ত পদ্ধতিতে হাঁসগুলো যেহেতু বাইরের পরিবেশে সবসময় বিচরণ করে তাই পরিবেশের সাথে অভিযোজন ভালো হয়, এদের দৈহিক বৃদ্ধি ও উৎপাদনও ভালো হয়। এই হচ্ছে দেখো উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করলে যে সুবিধাগুলো দেখা যায়। এবার আমরা দেখব উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাগুলোর মধ্যে দেখো অনেক অনেক পতিত জমি এবং জলমহলের প্রয়োজন হয়, অর্থাৎ এই ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের জন্য কিন্তু পতিত জমির দরকার হয় বা তোমার কি জলমহলের প্রয়োজন হয়। বন্য পশু পাখির দ্বারা হাঁসের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় বন্য পশু পাখি হাঁস মেরে ফেলে, খেয়ে ফেলে, ধরে নিয়ে যায়। এরকম ধরো যে বন্য পশু পাখি দ্বারা হাঁসের অনেক ক্ষতি হয়। অনেক সময় খারাপ আবহাওয়ায় হাঁসের ক্ষতি হয়ে থাকে, কারণ খারাপ আবহাওয়া যখন হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বা ধরো যে বা অন্য কোনো আবহাওয়াজনিত কারণে হাঁসগুলো কিন্তু বাইরের পরিবেশেই থাকে, সেক্ষেত্রে খারাপ আবহাওয়ায় হাঁসের ক্ষতি হয়ে থাকে। সর্বক্ষণ পর্যবেক্ষণ করা যায় না, কেননা হাঁস তো উন্মুক্ত পদ্ধতিতে থাকে, এক এক সময় এক এক জায়গায় অবস্থান করে, সেই জন্য সবসময় পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় জমির ফসল নষ্ট করে ফেলে। এক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করলে অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে জমির ফসলগুলো নষ্ট করে ফেলে। তাহলে এটা গেল হচ্ছে উন্মুক্ত পদ্ধতির অসুবিধা। এবার আমরা আসব আবদ্ধ পদ্ধতি। আবদ্ধ পদ্ধতি দেখো, এই পদ্ধতিতে হাঁসকে সবসময় আবদ্ধ অবস্থায় রাখা হয়, অর্থাৎ আটকিয়ে রাখা হয়। হাঁসকে এই পদ্ধতিতে সবসময় কি করা হয়? আটকিয়ে রাখা হয় বা আবদ্ধ করে রাখা হয়। বাচ্চা হাঁস পালনের জন্য এই পদ্ধতি খুবই উপযোগী। এই আবদ্ধ পদ্ধতিটা সবচেয়ে ভালো উপযোগী হচ্ছে বাচ্চা হাঁস পালনের। আবদ্ধ পদ্ধতি আবার দুই ধরনের হয়ে থাকে, যেমন দেখো মেঝে পদ্ধতি আর খাঁচা বা ব্যাটারি পদ্ধতি। খাঁচা পদ্ধতি অথবা ব্যাটারি পদ্ধতি। আবদ্ধ পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করা হয়। প্রথমে দেখো মেঝে পদ্ধতি, অর্থাৎ মেঝেতে আমরা আবদ্ধ রেখে হাঁসকে পালন করতে পারি। যেমন চিত্রের ছবিটাতে দেখো হাঁসের বাচ্চাকে আমরা এইভাবে একটা নির্দিষ্ট জায়গায় মেঝেতে কি করতে পারি? আটকিয়ে রেখে পালন করতে পারি। এই পদ্ধতিতে হাঁসের বাচ্চা আবদ্ধ অবস্থায় মেঝেতে পালন করা হয়ে থাকে। এই ধরনের মেঝেতে বিছানা হিসেবে খড়ের লিটার ব্যবহার করা হয়, মানে মোটা করে খড় দিয়ে দেওয়া হয়, খড়ের লিটার ব্যবহার করা হয়ে থাকে। খাবার ও পানি দিয়ে বিছানা যাতে নষ্ট হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হয়। এটা হচ্ছে কি যে মেঝে পদ্ধতিতে এই বিষয়গুলো খেয়াল করতে হয়। এরপরে দেখো খাঁচা ব্যাটারি বা
খাঁচা পদ্ধতি, এই পদ্ধতিতে হাঁসের বাচ্চাকে পালন করা হয়ে থাকে। এই যে চিত্র দেখো, এটা হচ্ছে খাঁচা বা ব্যাটারি পদ্ধতি। খাঁচা বা ব্যাটারি পদ্ধতি, এই পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালন করা হয়ে থাকে। প্রতিটি বাচ্চার জন্য দেখো 0.07 বর্গমিটার জায়গার প্রয়োজন হয়। বাচ্চা পালনের জন্য এই পদ্ধতি খুবই উপযোগী, অর্থাৎ কি যে হাঁসের বাচ্চা পালনের জন্য এই পদ্ধতিটা যথেষ্ট উপযোগী। তাছাড়াও এই পদ্ধতিতে আমরা, অর্থাৎ কি আবদ্ধ পদ্ধতিতে আমরা হাঁসও পালন করতে পারি, সেক্ষেত্রে একটু বড় জায়গার প্রয়োজন হয়। যেমন তোমরা চিত্রের ছবিতে দেখো, এভাবে আমরা হাঁসকে পালন করতে পারি আবদ্ধ পদ্ধতিতে। এরপরে আমরা আসবো অর্ধ আবদ্ধ পদ্ধতি। কিভাবে আমরা এর আগে আসি যে আবদ্ধ পদ্ধতির সুবিধা আর অসুবিধা। আবদ্ধ পদ্ধতির কি সুবিধা আছে, কি অসুবিধা আছে। আবদ্ধ পদ্ধতির সুবিধাগুলো দেখো, খাদ্য গ্রহণ সমানভাবে হয়, অর্থাৎ সব হাঁসগুলো সমানভাবে খাদ্য গ্রহণ করতে পারে। সহজে রোগ প্রতিরোধ করা যায়, যেহেতু এক জায়গায় পাওয়া যায়। শ্রমিক কম লাগে, বন্য পশু পাখির ক্ষতি করতে পারে না, এবং প্রতিটি হাঁসের জন্য কম জায়গা লাগে। এটা হচ্ছে কি আবদ্ধ পদ্ধতির সুবিধা। অসুবিধাগুলোর মধ্যে দেখো, বেশি পরিমাণে খাবার সরবরাহ করতে হয়, ঘর নির্মাণে খরচ বেশি হয়, হাঁসের মুক্ত আলো বাতাসের অভাব হয়, নিবিড় যত্ন নিতে হয়, এখানে হাঁস সাঁতার কাটার সুযোগ পায় না। যখন আবদ্ধ পদ্ধতিতে পালন করা হয় তখন কিন্তু অনেকগুলো অসুবিধা রয়েছে। যেমন ধরো, এই ক্ষেত্রে হাঁসকে পালনকারী যে পরিমাণ খাবার সরবরাহ করবে সেই পরিমাণ খাবারই কিন্তু তারা পাবে, যেহেতু তারা মুক্ত পরিবেশ থেকে খাবার নিজেরা সংগ্রহ করতে পারছে না। ফলে বেশি পরিমাণে খাবার দেওয়ার দরকার হয়। ঘর নির্মাণ খরচ বেশি হয়, কারণ মজবুত, ভালো এবং পালন উপযোগী ঘর নির্মাণ করতে হয়। হাঁসের মুক্ত আলো বাতাসের অভাব হয়। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হাঁসের মুক্ত আলো বাতাসের পরিমাণ কমে যায়। নিবিড় যত্ন নিতে হয়, কারণটা কি, এখানে যেহেতু আবদ্ধ অবস্থায় থাকে তাহলে তাকে নিবিড় যত্ন নিতে হয়। এবং এই আবদ্ধ পদ্ধতিতে হাঁসের সাঁতার কাটার তেমন সুবিধা থাকে না। এই হলো আবদ্ধ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যাব অর্ধ আবদ্ধ পদ্ধতি। অর্ধ আবদ্ধ পদ্ধতিটা একটু লক্ষ্য করো। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাঁসকে রাতে ঘরে রাখা হয় এবং দিনের বেলায় ঘর সংলগ্ন একটি নির্দিষ্ট জলাশয় বা জায়গার মধ্যে বিচরণ করার জন্য ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ অর্ধ আবদ্ধ পদ্ধতি একটা পুকুরকে কেন্দ্র করে বা একটা পুকুরের চারদিকে ঘিরে পুকুরের মানে তোমার কি পুকুরের কিনারায় একটা ঘর তৈরি করে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করা হয়ে থাকে। এই নির্দিষ্ট জায়গার ভিতরে প্রতিটি হাঁসের জন্য প্রায় 0.993 বর্গমিটার, প্রায় 10 বর্গফুট জায়গার প্রয়োজন হয়। জায়গাটি জলাধার না হলে হাঁসকে সাঁতার কাটার জন্য কৃত্রিম জলাধার বা নালা বা চৌবাচ্চা তৈরি করে দিতে হয়। যদি জায়গাটি জলাধার না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কৃত্রিম জলাধার, নালা বা চৌবাচ্চা তৈরি করে দিতে হবে। এখানে হাঁসগুলো সাঁতার কাটতে পারে এবং দেখো খাবার পানি খেতে পারে। হাঁসগুলো এখানে যেমন সাঁতার কাটতে পারে, ঠিক তেমনই খাবার পানি খেতে পারে। এটা হচ্ছে অর্ধ আবদ্ধ পদ্ধতি। একটা চিত্র দেখো, একটু লক্ষ্য করে দেখো যে এভাবে কোনো একটা পুকুরের চারিদিকে ঘিরে এবং পুকুরের কোনো এক কর্নারে কি করতে পারো, একটা ঘর নির্মাণ করতে পারো হাঁসের রাতের বেলায় আশ্রয় নেওয়ার জন্য, এবং সারাদিন এই অংশে এই পুকুরের চারপাশে পুকুরের পানিতে বিচরণ করতে পারে। এটা হচ্ছে অর্ধ আবদ্ধ পদ্ধতি। এরপরে আমরা যাব হচ্ছে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালনের সুবিধা ও অসুবিধা। দেখো, এখানে হাঁস সাঁতার কাটার জন্য সুযোগ পায়। অর্ধ আবদ্ধ পদ্ধতির সুবিধা হচ্ছে এখানে হাঁস সাঁতার কাটার জন্য যথেষ্ট সুযোগ পায়, দৈহিক বৃদ্ধি স্বাভাবিক থাকে, শ্রমিক কম লাগে, খাদ্য গ্রহণ সমভাবে হয়। অর্থাৎ কি যে এখানে হাঁস যেমন সাঁতার কাটার সুযোগ পায়, ঠিক তেমনি শ্রমিক কম লাগে, আবার খাদ্য গ্রহণ সমানভাবে হতে পারে। এটা হচ্ছে কি অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালনের সুবিধা। অসুবিধাও রয়েছে। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে যেমন সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। যেমন হাঁস পালনে খরচ বেশি হয়, কারণ এক্ষেত্রে হাঁস পালনের জন্য প্রচুর পরিমাণে খাবার সরবরাহ করতে হয়, নিবিড় যত্ন নিতে হয়, খাদ্য খরচ বেশি হয়, খাদ্য গ্রহণ সমভাবে হয় না। অর্থাৎ কি খাদ্য বেশি দিলে পরেও খাদ্য গ্রহণ কিন্তু সমভাবে হয় না। তারপরে নিবিড়ভাবে যত্ন নিতে হয়, পালন খরচ অনেক বেশি হয়। এগুলো হচ্ছে অর্ধ আবদ্ধ পদ্ধতির কিছু অসুবিধা।
এবার আমরা দেখব আমাদের আজকের ক্লাসের সর্বশেষ পদ্ধতি হচ্ছে ভাসমান পদ্ধতি। কিভাবে ভাসমান পদ্ধতিতে হাঁস পালন করা যায়। দেখো, এই পদ্ধতিতে হাঁসের জন্য ভাসমান ঘর তৈরি করতে হয়, অর্থাৎ কোনো পুকুরের উপরে ভাসমান ঘর তৈরি হয়। এই পদ্ধতিতে বাড়ন্ত বা বয়স্ক হাঁস পালনের উপযোগী, অর্থাৎ যেই হাঁসগুলো বাড়ন্ত অবস্থায় থাকে বা বয়স্ক অবস্থায় থাকে সেই সকল হাঁসগুলো এই ভাসমান পদ্ধতিতে পালন করা হয়ে থাকে। এই ক্ষেত্রে কি করতে হয়, দেখো, ভাসমান ঘর অর্থাৎ ভেসে থাকবে এমন ঘর নির্মাণ করতে হয়। বড় পুকুর, দিঘি বা নদীর কিনারায় পানির উপরে হাঁসের সংখ্যা বিবেচনায় রেখে ঘর নির্মাণ করা হয়ে থাকে। অর্থাৎ কি, আমরা এটা করতে পারি, বড় পুকুরে, দিঘি বা নদীর কিনারার উপরে কতগুলো হাঁস পালন করব সেই হাঁসের সংখ্যার উপর ভিত্তি করে আমরা ঘর নির্মাণ করে হাঁস পালন করতে পারি। এখানে নির্মাণ খরচ একটু বেশিও হলেও খাদ্য খরচ কিন্তু কমে যায়। কারণ কি, হাঁসগুলো উন্মুক্ত পদ্ধতিতে যেমন বিচরণ করতে পারে, এই হাঁসগুলো তেমনই বিচরণ করতে পারে। সেই জন্য এখানে কিন্তু নির্মাণ খরচ একটু বেশি, তবে খাদ্য খরচ অনেক কমে যায়। ভাসমান ঘর তৈরির জন্য ড্রাম ব্যবহার করা হয়। ড্রামগুলো ঘরকে ভাসিয়ে রাখতে পারে। এক্ষেত্রে দেখো, হাঁসগুলো সারাদিন খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায় এবং রাতে ঘরে আশ্রয় নেয়। সারাদিন মানে পুকুরে বা নদীতে যেই স্থানে ঘর নির্মাণ করা হয় তার আশেপাশেই খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায় এবং সন্ধ্যায় কি করে, রাতে ঘরে আশ্রয় নেয়। সাধারণত নিচু এলাকা যেখানে বন্যা বেশি হয় সেখানে এই পদ্ধতিতে হাঁস পালন খুবই সুবিধাজনক। অর্থাৎ যেই সব জায়গায় নিচু এলাকায়তে সাধারণত ধরো যে এই পদ্ধতিতে হাঁস পালন করা খুবই সুবিধাজনক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো, আমরা হাঁস পালনের বিভিন্ন প্রকার পদ্ধতি সম্পর্কে জানলাম। হাঁস থেকে আমরা হাঁস পালন করে কিভাবে আমরা কোনভাবে আমরা পালন করতে পারি, কিভাবে পালন করে আমরা খুব সহজে আর্থিকভাবে লাভবান হতে পারি, আত্মনির্ভরশীল হতে পারি, সেই সকল বিষয়গুলো আমরা শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।